করবেন, তাদের সাথে আলাপ আলোচনা করবেন, যে কোনো অসুখ বিসুখে তাদের সাথে আপনি কথা বলবেন, তাদের কাছ থেকে আপনি অসুখ বিসুখ হলে হয়তো ডাক্তারকে আপনার এখানে নিয়ে আসবেন। অথবা আসসালামু আলাইকুম। হাঁসের যে খামার আপনারা দিচ্ছেন সারা বাংলাদেশে যারা হাঁস পালন করছেন, অথবা কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের যারা দর্শক আছেন নিয়মিতভাবে আমার ভিডিও দেখে আসতেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার চাঁদপুর শাহরাস্তি থানায়। সেখানে নতুন এক উদ্যোক্তা, যিনি একসময় প্রবাসী ছিলেন এবং মাঝখানে উনি গরুর খামারও দিয়েছিলেন, কিছু গাড়িও ক্রয় করেছেন, ভাড়া হিসেবে চালিয়েছেন, রাস্তায় চলেছেন। সেখানে প্রত্যেকটা কাজে উনি বিফল হয়েছেন। শেষ পর্যন্ত অনলাইনে অনেক ঘাটাঘাটির পরে উনি হাঁসের সন্ধান পেলেন। সে হাঁস দিয়ে ওনার আজকে যাত্রা শুরু করছেন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি আপনাদেরকে জানাবো যে ট্রেনিং ছাড়া হাঁসের খামার দিতে গেলে আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারবেন, সেই সম্পর্কে আমি আজকে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এই প্রতিবেদনে। তাহলে চলুন প্রতিবেদনটা শুরু করি। আর এই তথ্যগুলো জানার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি এবং এখানকার ঠিকানাটা যদি কেউ বলতেন। আমার নাম মোহাম্মদ আলিমুর হোসেন, চাঁদপুর ডিস্ট্রিক্ট, শাহরাস্তি থানা। তো এই যে এই গ্রামের মধ্যে আপনি ছাড়া কি আর কেউ হাঁস পালন করেন? না, আমি নতুন। আপনি নতুন? আগে কখনো হাঁস পালন করেছেন? না, আগে কখনো হাঁস পালন করি নাই। তো এখন যে আপনি এই পর্যন্ত যে হাঁসগুলি ক্রয় করে নিয়ে আসেন, এখানে কতগুলি হাঁস আছে? এখানে 800 হাঁস আছে। 800 হাঁস আছে। তো এখানে কি হাঁসও আছে? হ্যাঁ, হাঁসও আছে, 20-25টা হবে। তো আপনি এই হাঁসের জগতে কীভাবে আসলেন? হাঁস পালার চিন্তা কোত্থেকে আসলো? হাঁস পালার চিন্তা ভাবনা আসলো আমার মন থেকে। আমি আগে আসলেও গরুর ফার্ম দিয়েছিলাম। গরুর ফার্মও আমার অনেক টাকা লস হয়েছে। তার পাশাপাশি আমি আরও অন্যান্য ব্যবসা করছি, গাড়ি নামাইছি, তাও লস হয়েছে। পরে এখন আমার মনে একটু আগ্রহ হলো, আপনাদের ইউটিউব চ্যানেল দেখা কৃষি প্রতিদিন দেখার পরে আমার মনে একটু উৎসাহ জাগলো যে হয়তো হাঁসের খামারটা করলে 2টা পয়সায় উপার্জন করতে পারবো, তাই হাঁসের খামারে আসা। তো সেইভাবে আপনি হাঁস পালার চিন্তা ভাবনা করলেন, আপনি ঘর নির্মাণ করলেন, হাঁস ক্রয় করলেন, সবই তো করে ফেলেন। সেগুলি কীভাবে করলেন? আমি নেত্রকোনা জেলা মদন থানা খাইরুল ভাইয়ের কাছ থেকে হাঁস ক্রয় করছি। ওনার সাথে কীভাবে যোগাযোগ হইল বা কতদিন যাবত যোগাযোগ করছেন? ওনার সাথে আমার সাথে যোগাযোগ হয় আজকে প্রায় 4-5 মাস। কিন্তু আমি ইউটিউব কৃষি প্রতিদিন চ্যানেল থেকে ওনাকে আমি পাই আর কি, ওনার সন্ধান পাই। সেক্ষেত্রে ওনার সাথে আপনার কী ধরনের আলাপ আলোচনা হয়েছে, বা হাঁস ক্রয়ের ক্ষেত্রে, হাঁস পালার ক্ষেত্রে, ঘর তৈরি করার ক্ষেত্রে কী আলাপ আলোচনা হয়েছে? ওনার সাথে আসলে আমি ঘর তৈরির ক্ষেত্রে কোনো আলাপ আলোচনা করি নাই, আমি নিজে আসলে করছি এভাবে ঘরটা। কিন্তু হাঁস কেনার সময় আমি বাইরের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করলাম যে ভাই, হাঁসটা কীভাবে খাওয়া দিতে হইব, কী পরিমাণ খাওয়া দিতে হয়, বা কোন সময় কোন ওষুধগুলো দিতে হইব, এগুলো আপনি একটু আমাকে বলেন। ভাই বলল যে না, আপনার কোন সময় কোনটা প্রয়োজন ওষুধ আপনি একটু আমাকে বলবেন, যে আপনার হাঁসটা এই সমস্যা, আমি আপনাকে ইনশাল্লাহ জানাই দিব, ঠিক আছে। তারপরে আমি খাওয়ার ব্যাপারে বললাম, ওষুধের ব্যাপারে বললাম। খাওয়ার ব্যাপারে বলছে যে আপনি বলছে ভুট্টা ভাঙ্গা, গম, ধান, তারপর যায় লেয়ার 1, তারপর যায় পিট। জিরো বাচ্চা যারা সংগ্রহ করবে, জিরো বাচ্চা সংগ্রহ করলে ওরা বলছে পিট খাওয়ানোর জন্য। আর এটা যেহেতু 4.5 মাসের হাঁস, 4 মাস 15 দিন বয়স চলে, 16 দিন চলে, উনি বলছে ধান, গম, পিট, ভুট্টা ভাঙ্গা এগুলো খাওয়াইতে, মিক্স করে খাওয়াইতে। তো এই যে হাঁসগুলি আপনি লালন পালন করবেন, এখানে যদি কোনো অসুখ বিসুখ হয় হাঁসের, সেক্ষেত্রে আপনি কী করবেন? আমি এখনও আমাদের উপজেলা গবাদি প্রাণী সম্পদ ডাক্তারের সাথে এখন আমার যোগাযোগ হয় নাই। এখন বর্তমানে ক্ষণিকের জন্য যদি কোনো প্রয়োজন বোধ হয়, তাহলে আমি খাইরুল ভাইয়ের সাথে যোগাযোগ করব। খাইরুল ভাই আমাকে পরামর্শ দিব। আমি আশাবাদী না, আপনি আপনার ওনার অবর্তমানে আমরা এখন কথা বলছি। এখন আমি অনেক খামারিকে দেখেছি যিনি ওনার কাছ থেকে হাঁস ক্রয় করেন নাই, তাদেরকে উনি সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। আর আমি আপনাকে সাজেশন দিব, যেহেতু উনি আছেন নেত্রকোনা আর আপনি আছেন চাঁদপুর জেলার শাহরাস্তি থানা। এই শাহরাস্তি থানার আপনার এখানে প্রাণী সম্পদ অফিস আছে। সে প্রাণী সম্পদ অফিসে আপনি যোগাযোগ করবেন, তাদের সাথে আলাপ আলোচনা করবেন, যে কোনো অসুখ বিসুখে তাদের সাথে আপনি কথা বলবেন, তাদের কাছ থেকে আপনি অসুখ বিসুখ হলে হয়তো ডাক্তারকে আপনার এখানে নিয়ে আসবেন, অথবা 2-1টা হাঁস সাথে করে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখাবেন যে এই ধরনের সুবিধা এবং অসুবিধা। হ্যাঁ,
না, আমি সহসা আশা করি আমাদের উপজেলা যাব, ডাক্তারের সাথে আমি পরামর্শ করব যে আমি একটা নতুন খামার দিছি, আমাকে একটু পরামর্শ দেন বা আমার সুযোগ সুবিধা অসুবিধা আমি আপনাকে জানাবো। জানানোর পরে একটু আপনি আমাকে সহযোগিতা করবেন, আপনি আমার খামারে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চলে এসেছি একটি খামারের প্রতিবেদন করার জন্য। তো এখানে তার কাছে এসে দেখলাম যে এই হাঁসগুলো আপনার কাছ থেকে ক্রয় করেছেন। তো আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া হাঁসের খামার এন্ড হ্যাচারি। তো খায়রুল ভাই, আমি জানতে চাচ্ছি উনি যে ঘরটি তৈরি করলেন বা হাঁস পালন সম্পর্কে বা রোগবালাই সম্পর্কে ওনাকে কি কি ধরনের পরামর্শ দিয়েছেন, বা হচ্ছে অল্প খরচে হাঁস পালন করতে গেলে কি পরামর্শ ওনাকে দিয়েছেন? জি ইনশাআল্লাহ। এই বিষয়টা হচ্ছে আলমগীর ভাই হঠাৎ করে আমাকে ফোন দিলেন, বলতেছেন যে ভাই আমার 1800 পিস আমার মাল লাগে ডিমের মুখামুখি। বললাম যে ভাই আপনি আসেন, আপনি আসে দেখেন, দেখি আবার আপনি মালটা ক্রয় করেন। তো উনি আসলো, উনি আসার পরে উনির সাথে বেশ কথাবার্তা হইলো, যে উনি ঘরের সম্বন্ধে একটা কথা বললো যে ঘর আমার ভিডিও করে দেখাইছে, এই ঘর করে আইছে অনেক টাকা খরচ করে। আমি বললাম যে ভাই আপনি যে খামার তৈরি করছেন, আসলে তো মূলত বিষয়টা হচ্ছে যে হাঁসের খামার সাধারণ ভাবে করলেই চলে, এত টাকা ঘর করার কোনো কিন্তু আসলে আপনার প্রয়োজন ছিল না। আর পাশাপাশি আরেকটা বিষয় আপনি যেগুলো আপনি প্রশ্ন করছেন যে কম খরচে কিভাবে হাঁস লালন পালন করা যায়, সুন্দর একটা কথা বলছেন, ওটার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে হাওরে যদি হাঁস পালা যায় লাভজনক বেশি, আবদ্ধ অবস্থা যদি পালে সেক্ষেত্রে আপনার লাভজনক কম। হাওরেও যদি পালে এরপর আধার খাদ্য টাইম মতন দিতে হয়, সেক্ষেত্রে হাওরের খাদ্য অনুভব করছে। কিছু কিছু হাওরে আছে আমরা খাদ্য কম থাকে, কিছু কিছু হাওরে আছে খাদ্য বেশি থাকে। আলমগীর ভাইয়ের যে এরিয়াটা আসলে কিন্তু একটা বিশাল এরিয়া, উনি আসলে হাঁস হালার জায়গা এরিয়া, উনি ভালো একটা পরামর্শ করেছেন যে সকাল থেকে যদি হাঁসটা আপনার হাওরে ছাড়ে, নিয়ম হলো যে হালকা কিছু খাদ্য খাওয়ায় হাওরে হাঁসটা চাললো, ছাড়ার পরে সারাদিন হাওরে রইলো, বিকালে যখন হাঁসটা আপনার বাড়িতে উঠলো তখন কিছু খাদ্য দিতে পারে। মানে এটা যে খাদ্য যেটা গাতি আছে হাওরে খায়, যে জায়গাটা গাতি আছে এই জায়গাটা বাড়িতে পূরণ হয়। এটা পূরণ হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার হাঁসের ডিমটা অতি তাড়াতাড়ি করাইবে, মানে অতি তাড়াতাড়ি ডিমটা আসবে, ওই জন্য বিকালে খাদ্যটা প্রচুর দিতে হয়। হাঁসের যে কোনো সময় অসুস্থ হইতে পারে, অসুস্থ যদি হয়, এখানে ভাইজান একটা বিষয়, এটা আমি আপনাকেও যেগুলো বলবো, এটা আমি দর্শক যারা খামারি, হাঁসের খামারি যারা দর্শকরা আমি কথাগুলো বলবো। আসলে মূলত যে অসুস্থ আর ব্যাপারে একটা কথা আসে, দেখা গেল যে প্রতি উপজেলায় একটা করে পানি সম্পদ কর্মকর্তারা আছেন, এই পানি সম্পদ অফিস আছেন। আসলে যদি হাঁসের সমস্যা হয়, আমি বলবো যে সরাসরি যে হাঁসটা অসুস্থ হয়েছে এই হাঁসটা নিয়ে সরাসরি আপনারা এই পশু হসপিটাল যেটা আপনারা বলি ওইখানে গেল। আসলে মূলত বিষয় এরকম যে উনিরা বাস্তবে হাঁসটা দেখবে, উনিরা চিকিৎসা করবে, আশা করি যেটি বলো আমার কাছে বললো, আমি চিকিৎসা দিলাম, কিন্তু দেখা গেল যে হাঁসের রোগ হয়েছে একটা, আমার কাছে বললো আর একটা, কিন্তু আমার কাছে ঠিক যেটা বলবে সেটা উত্তরও পাবে, সেটা চিকিৎসাও পাবে, কিন্তু হাঁসের যদি রোগ অন্যটা থাকে তাহলে তো এখানে ভিন্ন হবে। ওই জন্য আমি কথাগুলো বলবো যে আপনারা যে জায়গাতে আছেন, হাঁসের যদি কোনো সমস্যা হয়, প্রতি উপজেলায় পানি সম্পর্ক আছে, অফিস আছেন, আপনারা সরাসরি ওনার কাছে যাবেন, ওনারা বাস্তবে চিকিৎসা করবেন। এর পাশাপাশি আমি থাকবো, আমার কাছে যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য চান ইনশাআল্লাহ তথ্য দিব। আমার কাছ থেকে যারা হাঁস ক্রয় করেন নাই, যারা জিরো বাচ্চাই ক্রয় করেন নাই, ইনশাল্লাহ আমার কাছে যদি কোনো তথ্য চান ইনশাল্লাহ আমি তথ্য দিয়ে যাবো। এটা আমার ধর্ম, এটা আমার ধর্ম। আমি ধন্যবাদ জানাই খায়রুল ভাইকে, নতুন করে উনি হাঁস খামার দিয়েছেন। শুধু হচ্ছে আমাদের ওই যে খায়রুল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করেছেন, ওনার মনের জুড়ে উনি হাঁস পালন করতে যাচ্ছেন। এই কৃষি নিয়ে কাজ করেছেন, গরু নিয়ে কাজ করেছেন, তো গরুতে আপনি লস খালেন কেন?
আসলে আমি যার থেকে গরুগুলো ক্রয় করছি ও আমাকে ভালো গরু দেয় নাই। ও বলছে সম্পূর্ণ মিথ্যা, মানে ও বলছে গাভী 8 লিটার 10 লিটার দুধ দিবে, কিন্তু আমি দুধ পাইছি 3 কেজি 4 কেজি। আমার তার খাদ্যের পরিমাণ অনেক বেশি লাগে, তাই আমি ফিড খৈল ভুসি এগুলো খাওয়াইতাম, কিন্তু দুধের পরিমাণের সাথে আমার খরচের সাথে মিলে না। তাই আবার গরুগুলো পড়ছে বয়স্ক, এই কারণে আমি পর্যাপ্ত পরিমাণ দুধ পাই নাই, এই কারণে আমার লস হয়েছে। পরে গরুগুলো কি করেছেন? পরেগুলো আমি আমার প্রায় 3 লক্ষ টাকা লসে আমি গরুগুলো বিক্রি করে দিছি। ঘরটা তো বিশাল বড়, অনেক বড় ঘর তৈরি করেছেন, তো সব কিছু নতুন নতুন টিন কাঠ দিয়ে আপনি তৈরি করেছেন, তো এই ঘরটির পিছনে আপনার কেমন টাকা ইনভেস্ট হয়েছে? আমার ঘরটির পিছনে 3 লক্ষ টাকার উপরে আমি ব্যয় করেছি। অনেক টাকা, অনেক বেশি টাকা খরচ করে ফেলেছেন। দর্শক বন্ধুরা, এখানে আপনার ঘরটিকে যদি আমরা 2 ভাগ করি তাহলে অর্ধেকের মধ্যেই কিন্তু হাঁসগুলি হয়ে যাচ্ছে। আরও 800 হাঁসের মতো উনি লালন পালন করতে পারবেন এই ঘরের মধ্যেই। তো সেক্ষেত্রে হ্যাঁ, এখানে কত স্কোয়ার ফিট ঘরটি আছে? এখানে লম্বা হলো 40 হাত, লম্বা 40 হাত, আর পাশে হইলো 18 হাত। দর্শক বন্ধুরা, উনি বলছেন 60 হাত এবং হচ্ছে 18 হাত। তো এখানে যদি আমরা এটাকে ফুটে কনভার্ট করি, ফুটের থেকে আমরা যদি স্কোয়ার ফিটে নিয়ে আসি, এখানে 60 ফিট বাই 27 ফিট, এই সমান সমান হচ্ছে 1600 সামথিং আপনার স্কোয়ার ফিট এই ঘরটি নির্মাণ করেছেন। সেখানে উনি 3 লক্ষ টাকা খরচ করেছেন। আর আপনি এখানে যে এই হাঁসগুলি ক্রয় করলেন, এখানে আপনি কেমন টাকা ইনভেস্ট করেছেন হাঁসের পিছনে? হাঁসের পিছনে আমি ইনভেস্ট আমার অলরেডি 3 লক্ষ টাকা শেষ, খাদ্য সহকারে। মানে খাদ্য আমি হাঁস ক্রয় করছি 2,50,000। তার পাশাপাশি আমার যাবতীয় বানা সহকারে খরচ সহকারে 2,70,000 টাকা গেছে। তারপর আমি খাদ্য ক্রয় করছি প্রায় 30,000 টাকার। আজকে আবার খাদ্য নিচ্ছে, এবারে 3 লক্ষ টাকার উপরে আমার চলে গেছে। 3 লক্ষ টাকা যদি ওইখানে গিয়ে থাকে হাঁসের পারপাস, এবং 3 লক্ষ টাকা গেছে আপনার ঘরের পারপাস, দুইটি মিলিয়ে কিন্তু উনি 6 লক্ষ টাকা বর্তমানে হাঁসের পিছনে ইনভেস্ট করে ফেলেছেন। এখন এর মাঝখানে যদি আমি এই 6 লক্ষ টাকাকে আমি একদিকে দাঁড় করাই এবং অন্যদিকে যদি আমি দাঁড় করাই ওনাকে, তাহলে দেখা যাবে উনি যে 6 লক্ষ টাকা থেকে ফিডব্যাক নেবেন, সেই ফিডব্যাকের মাঝখানে থাকবে শুধু হাঁসগুলি। সে হাঁস থেকে উনি লালন পালন করবেন, সেখান থেকে ডিম নেবেন, সেই ডিম থেকে উনি 6 লক্ষ টাকা ইনকাম করবেন, তারপরে হচ্ছে ওনার লাভের ব্যাপারটা আসতেছে। তো এখন কিন্তু এই সময় সাপেক্ষ হয়ে গেল। এই হাঁস পালন সম্পর্কে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলার আছে, আমি চাই আপনারাও যারা বেকার কর্মসংস্থান আছেন, তা আপনারাও সবাই বাংলাদেশের আনাচে কানাচে হাঁস খামার করে আপনারাও সাফল্য হন, এটাই আমার কামনা। আর আমিও আল্লাহর কাছে আশাবাদী, একান্তভাবে আশাবাদী। আমিও আসলে অনেক টাকা পয়সা মায়ের খাইছি, আল্লাহ পাক যেন আমার উপর একটু সহায় থাকে। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে, শুকরিয়া আল্লাহর কাছে যে উনি এত সুন্দর করে একটা কথা বলেছেন। যদি এখান থেকে হাঁস থেকে আপনি সফলতা অর্জন করতে পারেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাকে এই ব্যবসাটা সফলতা অর্জন করো। আমি এই ব্যবসায় সফলতা অর্জন হতে পারলে ইনশাল্লাহ আমার আশা আছে যে আমি হাঁস আরও বাড়াবো, ঘর আরও বাড়াবো, আরও অন্তত আমার এই মাঠে আমি অনেক হাঁস পালতে পারবো। 10-20 হাজার হাঁস পাললেও আমার সমস্যা হবে না, আল্লাহ পাক যদি আমার দিকে সহায় থাকে। আল্লাহ পাক যদি আমাকে চায়, আমার যদি হাঁসের ব্যবসা আমি লাভবান হতে পারি, ইনশাল্লাহ আমি হাঁস আরও ক্রয় করব। আপনার ছেলে তো অনেকগুলো হাঁস কিনলো, মাশাআল্লাহ 800 হাঁস কিনে নিয়ে আসলো, এটা আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে। করি আল্লাহ ভালো যেন উন্নত করতে পারে, ভালোভাবে চলতে পারে, আর 10 ভাই চলতে পারে। এটা দেন দিয়ে আর 10 জন আইতে পারে, ভালো দেখতে পারে, দেন 10 ভাই চলতে পারে। ভাই খায়রুন ভাই তো আল্লাহ দিলে ওখানে গেছি, খুব ভালো মানুষ, তার আচরণ ব্যবহার খুব ভালো পাইছি। আর আমার হলো বাতি যায়, উনি 3-4 মার খেয়ে গেছি কি বহুত কাজে। মার খাওয়ানোর পর দিয়ে আমার হলো কাকা এই কামাম আমি অনলাইনে জিনিসটা পাইছি, লন আমরা একটু দেখি। তখন আমরা গেছি, যারা আলাদা দেখি সব দিক দিয়ে ভালো দেখছি, দেওয়ার পর হাঁস কিনে এখানে আনছি আর। আপনারা যারা হাঁস পালন করবেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের যদি প্রাকৃতিক কোনো খাবার হাঁসকে খাওয়াতে না পারেন, তাহলে আপনি বেশিটুকু আগাতে পারবেন না। আমার কাছে মনে হয় প্রাকৃতিক খাবারটা আপনার জরুরি। তো সেদিক থেকে বিবেচনা করে আপনারা হাঁস পালন করবেন। তবে সবসময় মনে রাখতে হবে, হাঁস পালন করতে গেলে হাঁসের সম্বন্ধে আপনার অভিজ্ঞতার দরকার আছে। সেই অভিজ্ঞতাটুকু আপনি কোত্থেকে নেবেন, সেক্ষেত্রে আপনারা ট্রেনিং করবেন এবং প্রাণী সম্পদ অফিসের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি আপনার আশেপাশে যদি কোনো হাঁস পালনকারীরা থাকেন, হাঁসের খামার থেকে থাকেন, তাদের সাথে যোগাযোগ করবেন। তারা কীভাবে খাবার খাওয়াচ্ছেন, তারা কীভাবে রোগবালাই সম্বন্ধে তারা কীভাবে টেক কেয়ার করছেন, সেগুলো তাদের কাছ থেকে জেনে নেবেন। এরই নাম হচ্ছে ট্রেনিং। আর এইগুলো জেনে শুনে বুঝে সামনের দিকে অগ্রসর হন, সেটি আমাদের কৃষি প্রতিদিনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য প্রত্যাশা।
আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।